এই প্রজেক্টটা 2024-এর দিকে রেকর্ড করা। নানা কারণে প্রজেক্টটা কন্টিনিউ করে নাই। ভাবছিলাম কন্টেন্টটার তেমন দরকার নাই। কিন্তু বর্তমানে 2025-এর এই মাঝামাঝি সময়ে আইসা এমন একটা অবস্থা দাঁড়াইছে যে কোম্পানিগুলো ছাড়েন ইন্ডিভিজুয়াল অনেক মানুষও সেকেন্ড হ্যান্ড ল্যাপটপের দিকে আকৃষ্ট হচ্ছে। মানুষের এই প্রয়োজনের কথা মাথায় রেখা আমরা শুধু আর শুধুমাত্র এই ভিডিওর কোয়ালিটি কিংবা ইনফরমেশনে ফোকাস দিছি। ভিডিওর ক্যামেরা কোয়ালিটি, শাটার অ্যাঙ্গেল, ভিডিও অ্যাঙ্গেল কোনো দিকে আমরা ফোকাস দিই নাই। অনেকটা বলতে পারেন নিজের ফিলিংস থেকেই বানানো। এই ভিডিওটা শুধুমাত্র তাদের জন্য যাদের অনেক কষ্টে অর্জিত টাকা দিয়ে জীবনের প্রথম সেকেন্ড হ্যান্ড ল্যাপটপ কেনার কথা ভাবতেছেন। এজ এ বাঙালি সহজে আমরা কেউ সেকেন্ড হ্যান্ড প্রোডাক্ট নিতে চাই না। সম্পূর্ণ গাইড সবকিছু থাকবে এই সম্পূর্ণ ভিডিওতে। ওয়েলকাম টু সেকেন্ড হ্যান্ড ল্যাপটপ অ্যান্ড ফার্স্ট এপিসোড। আজকে আমাদের কাছে আছে বাংলাদেশে প্রচলিত সেকেন্ড হ্যান্ড মার্কেটের 4টা ভালো ভালো ডিভাইস যেগুলো খুব চলে, সবাই ইউজ করে। মাইক্রোসফট সারফেস 3, মাইক্রোসফট সারফেস 2, আর হচ্ছে কি আপনার এইচপির এলিটবুক G6 আর হচ্ছে Z5। এই ল্যাপটপগুলো আমাদের কাছে পাঠাইছে হচ্ছে মাল্টিপ্ল্যানের একটা শপটার নাম হচ্ছে কেয়ার অ্যান্ড কিওর টেকনোলজিস। তাদের লেভেল 10 এর শপ আছে। থ্যাংক ইউ কেয়ার অ্যান্ড কিওর টেকনোলজিস। তাদের কাছ থেকে আমরা এই 4টা ইউনিট ম্যানেজ করতে পারছি। তাদের থেকে যদি কেউ সেকেন্ড হ্যান্ড ল্যাপটপ কিনতে চান কিংবা নিতে চান, তারা তাদের সাথে যোগাযোগ করতে পারেন। ডিসক্রিপশনে ফেসবুক পেজ, ওনাদের হোয়াটসঅ্যাপ নাম্বার, ফোন নাম্বার, লোকেশন। ভিডিও শুরু করার আগে বলতে চাই, এই ভিডিওর মধ্যে আপনার ওই সেকেন্ড হ্যান্ড ল্যাপটপ বাইং গাইড, সফটওয়্যার ইউটিলাইজেশন, এই ল্যাপটপগুলো কেমন, প্রাইস রেঞ্জ কেমন, সেইগুলো হচ্ছে এই ভিডিওর সম্পূর্ণ ভিডিওটা দেখলে আপনি বুঝে যাবেন। তাই প্লিজ পুরো ভিডিওটা দেখবেন, পরে আমাকে গালাগালি করেন না যে পুরো ভিডিও না দেখে আপনি অনেক সোয়াগের সাথে আমাকে গালাগালি করতেছেন, ঠিক আছে? শুরু করা যাক প্রাইস রেঞ্জ নিয়ে। আমরা 2 বাজেট রেঞ্জের হচ্ছে গিয়ে ল্যাপটপ আপাতত ম্যানেজ করছি। এরপরে যখন ফিউচারে বাজারে আরো ল্যাপটপ আসবে, আমরা ট্রাই করব সেই ল্যাপটপগুলো হোল্ড করার জন্য এবং ট্রাই করব সেইগুলোও যেন বাজারে নিয়ে আসা যায়। বাজার থেকে আমরা কালেক্ট করে রিভিউর আন্ডারে আমরা ট্রাই করব। এখন আমরা যদি ল্যাপটপের মডেল কিংবা স্পেসিফিকেশন নিয়ে কথা বলি, আমরা প্রাইস রেঞ্জ হচ্ছে 2 ক্যাটাগরি ল্যাপটপ আনছি, অর্থাৎ 2 রেঞ্জের আমরা ল্যাপটপ আনছি। এই এইচপির ল্যাপটপগুলো আপনি বাজার ভেদে এক শপ অনুযায়ী পেয়ে যাবেন হচ্ছে 25 থেকে 30,000 টাকার মধ্যে। আর এই ল্যাপটপগুলো আপনি এই সারফেসের যে প্রাইস রেঞ্জ, এগুলা হচ্ছে আপনি 40 থেকে 45 এর মধ্যে পেয়ে যান। যদিও এইগুলোর ফার্স্ট টাইম যখন ছিলেন, এগুলো হচ্ছে খুব ভালো করেই বোঝা যাচ্ছে এগুলো হচ্ছে 2018 এর মডেলগুলা, অর্থাৎ সারফেস 3 হচ্ছে 18 তে লঞ্চ হয়েছিল। আপনার এই এইচপি এলিটবুক G5, G6 এগুলাও 18 তেই আসছিল। এগুলোর প্রসেসর ইউনিট যেগুলো দেয়া Core i5 8 Gen, 4টা ল্যাপটপে Core i5 8 Gen দেয়া, সেগুলো অবশ্যই 18 প্রচলিত ল্যাপটপের প্রাইস রেঞ্জের যে প্রসেসর সেগুলা। আমরা এবার যদি স্পেসিফিকেশনের দিকে যাই, আপনারা যেহেতু সেকেন্ড হ্যান্ড ল্যাপটপ কিনবেন, কোন ব্র্যান্ড আপনাকে কি ফ্রি দিচ্ছে তা আমি জানি না। প্রাইস রেঞ্জ অনুযায়ী এগুলো পড়তেছে আপনার ওই যা বললাম 40,000 থেকে 45,000 টাকার মধ্যে। এক শপ এক রকম রাখবে, যে যা বলে আর যে যেভাবে আপনার কন্ডিশন অনুযায়ী নিতে পারেন, ঠিক আছে? এই সারফেসের সাথে আসতেছে হচ্ছে এরকম একটা পাওয়ার অ্যাডাপ্টার। এটার অবশ্যই আরেকটা পার্ট আছে হচ্ছে এইটাই পাওয়ার ইনপুট দেওয়ার জন্য, এরকম একটা পাওয়ার অ্যাডাপ্টার। আর যদি কেউ কিছু ফ্রি দেয় সেরকম। তবে কেয়ার অ্যান্ড কিওর টেকনোলজিস আমাদের জানাইছে যে যদি কেউ হচ্ছে গিয়ে ল্যাপটপগুলো নেয়, প্রত্যেকটা ল্যাপটপের সাথে হচ্ছে একটা ল্যাপটপ ব্যাগ আর হচ্ছে একটা মাউস তারা গিফট করবে। যদি আমরা এইচপির সাথে তুলনা করি, এই পাওয়ার অ্যাডাপ্টার যথেষ্ট ছোট। আমি ম্যাকের মতোই পাওয়ার অ্যাডাপ্টার, যদিও ম্যাকের একদম প্রথমে এরকম একটা ইউনিট থাকে, সেখান থেকে কেবল বেরায়, ঠিক আছে? পাওয়ার অ্যাডাপ্টারটা হচ্ছে মাইক্রোসফটের নিজস্ব পিনের। মাইক্রোসফটের একটা পিন আছে যেটা হচ্ছে আপনার ওই খুবই সিম্পল মাইন্ডেড পিন, ম্যাগনেটিক টাইপের। এটা অস্থির একটা পিন, ঠিক আছে? এই পিনটা আমার যথেষ্ট হচ্ছে আমার পছন্দ। এরকম পিন এগুলা আপনার জাস্ট ওই যে ম্যাগনেট হোল্ড করে রাখে। আপনার যদি কোনো সমস্যা হয়, আপনি জাস্ট ইজিলি এভাবে টান দিলে এটা চলে আসবে, অন্তত ল্যাপটপ চলে আসবে না। আর এইচপির সাথে আসে হচ্ছে আপনার এই ল্যাপটপের পাওয়ার অ্যাডাপ্টারগুলা, এগুলোর সাথেও সেম ওই একটা পাওয়ার ইউনিটের কেবল আপনার লাগবে। আর হচ্ছে এটা হচ্ছে অ্যাডাপ্টার, সম্পূর্ণ অ্যাডাপ্টার এখানে নাই, এরকম পাবেন। এটার পাওয়ার অ্যাডাপ্টার নিয়ে যদি আমি কথা বলতে চাই, এটা যথেষ্ট বাল্কি, একটা ইটার চাঙার মতো, বাট এটার তুলনায় ছোট, কিন্তু এটা যথেষ্ট ভারী। এটার থেকে এটা অনেক ভারী। আর এটার হচ্ছে সেই চিরচারিত যে আমাদের ল্যাপটপের পাওয়ার ক্যাবেলগুলা, এগুলা মোস্ট অফ টাইম এটা যদি আপনি টান দেন, যদি ওই যে আপনার হচ্ছে গিয়া পুল টেস্ট করেন, তাহলে ল্যাপটপ সহ আমার পড়ে যেতে পারে। তাই আমি টেস্ট করতে যাব না। এইটা যথেষ্ট ভালো। এটা আপনি এরকম ধরলেও লাগে যাচ্ছে, টান দিলেও চলে আসতেছে, এটার সিকিউরিটি বেশি। পাওয়ার অ্যাডাপ্টারের কথা যেহেতু গেল, এবার আমরা চলে আসি ল্যাপটপের ডিজাইন সম্পর্কে। আসলে ল্যাপটপের ডিজাইন নিয়ে কি বলবো? ল্যাপটপ অনেক পুরনো, 2018 সালের, এরকম বলার কিছু নাই। 2018 সালের ল্যাপটপ এগুলো, ঠিক আছে? ডিজাইন ওই ক্লাসিক অনুযায়ী করা। এগুলো এইচপি এলিটবুকের সিরিজ। আমি বহুত জায়গায় দেখছি এই এইচপির এলিটবুকগুলো চালাইতে কর্পোরেট সেক্টরগুলোতে, যে এইগুলার এক একটা দাম 1,20,000, 1,00,000 এরকম, 80-90 এরকম করে। 80-90 হাজার টাকা থেকে শুরু হয়, আবার 1,20,000,
1,15,000 এরকমও দেখছি। এখন মেবি আরও বেশি, এখন মেবি G7 চলতেছে, G7 অর G9 প্রিটি মাচ শিওর না আমি। বাট এলিটবুকের সিরিজগুলো শুধুমাত্র কর্পোরেট কিংবা প্রফেশনাল কাজ আমি দেখছি। তবে দুইটা ল্যাপটপের দুইটা সেগমেন্টের 2 পদের ফিচার পাবেন, কোনোটা কারো কাছে ইম্পর্টেন্ট হইতেও পারে। তো যার যেটার ইম্পর্টেন্ট বেশি, এবং ভিডিও শেষে আপনি বিবেচনা করবেন যেভাবে ক্রাইটেরিয়াগুলো দেওয়া হইতেছে সেই ক্রাইটেরিয়াগুলো আপনি ফুলফিল করতে পারলেন নাকি। চলেন, এটার ডিজাইনের স্পেসিফিকেশন দেখলে ওই সেম। আপনি হচ্ছে গিয়ে এই কিবোর্ড, তারপর হচ্ছে এরকম কন্ডিশন, ডিজাইন এরকম প্রিমিয়াম লুক আছে, একটা অ্যালো বডির মতো দেখতে, ঠিক আছে। এইগুলা চেক করে নেবেন। আপনার প্রত্যেকটা ল্যাপটপ দেখেন এগুলো হচ্ছে কোম্পানি থেকে তো আর আসতেছে না, এগুলো রিফারবিশড রিকন্ডিশন এরকম অবস্থায় আসে। তো এইটা আপনার দায়বদ্ধতা যে আপনি ডিজাইনের স্ক্র্যাচ, ডিজাইন সব কিছু টেস্ট করে নেবেন। তো এগুলো সব 2018 যে মডেলগুলা সেগুলাই আপনার এইচপির এগুলাতে আপনি পেয়ে যাচ্ছেন হচ্ছে এরকম একটা প্রোটেকশন, আর এইখানে পাবেন হচ্ছে ফিঙ্গারপ্রিন্ট। এইচপিতে ফিঙ্গারপ্রিন্ট আছে, এই G6 G5 গুলোতে ফিঙ্গারপ্রিন্ট আসে, ঠিক আছে। আর এটার ক্যামেরা কোয়ালিটির কথা যদি আমরা বলতে যাই, আমরা অন স্ক্রিন দেখাই দিতেছি এটার ক্যামেরা কোয়ালিটি কিরকম আসে। এটার যে ক্যামেরা কোয়ালিটি, এটার ক্যামেরা কোয়ালিটি ডিসেন্ট, খুব একটা না, আপনার লাইভ ক্লাস, লাইভ কল এগুলোর জন্য চলে যাবে, ঠিক আছে। আর ব্যাটারি ব্যাকআপ, ব্যাটারি ইউনিট এগুলা নির্ভর করে একটা সেকেন্ড হ্যান্ড ল্যাপটপের হেলথের উপরে। কতটুকু হেলথ এটা প্রোভাইড করতেছে ব্যাটারিতে সেইটা নির্ভর করে। তবে ট্রাই করবেন 82 নিচে না যাওয়ার জন্য, ঠিক আছে। 80 নিচে চলে গেলে সেই ব্যাটারির হেলথ আসলে ভালো থাকে না। আপনার রিকমেন্ড করব যে ব্যাটারিটা চেঞ্জ করে তখন নিতে। কিংবা যদি খুব বেসিক একটা আপনার ৩-৪ ঘন্টার ব্যাকআপ দরকার না হয়, ২-৩ ঘন্টার ব্যাকআপ এটলিস্ট এফিসিয়েন্সি অনুযায়ী দরকার না হয়, আপনি ইজিলি হচ্ছে ওই এই 82 কিংবা 80 ব্যাটারি দিয়ে চলতে পারেন। হয়তোবা এরপর যখন আপনার ব্যাটারির হেলথ আরো ডাউন হবে তখন সেটা দেখে নিবেন। বারবার বলতেছি সবকিছু চেক করে নিবেন। এইটার যে ভ্যারিয়েন্টগুলা, এই ভ্যারিয়েন্টগুলাতে আমার কাছে যেগুলো আসছে আসলে সেগুলোতে হচ্ছে Core i5 8 জেনের প্রসেসর, আপনার হচ্ছে 8 জিবি র্যাম, 256 জিবির M.2 লাগানো NVMe যে SSD গুলা, আর হচ্ছে আপনার ফুল 14.1 ইঞ্চি ফুল HD ডিসপ্লে। কন্ডিশন লেখা আছে ফুল ফ্রেশ কন্ডিশন, বাট হ্যাঁ টুকটাক স্ক্র্যাচ আপনি পাইতে পারেন, ওগুলা মুছে ফেললেই হবে, ওগুলা কোনো বড় ব্যাপার কিছু না। এবার আমার একটা কথা থাকবে, এই ল্যাপটপ গুলায় আপনি র্যাম রম সবই কাস্টম করতে পারবেন। অর্থাৎ আপনি যদি চান আপনার স্টোরেজ একটু বেশি দরকার, আপনি 556 জিবি M.2 লাগাই নেবেন। আপনার যদি দরকার 16 জিবি র্যাম হয়, আপনি 16 জিবি লাগাই নেবেন। এটা কোনো টাচ ডিসপ্লে না, এইচপির G5 গুলোতে টাচ নাই, শুধুমাত্র ফিঙ্গারপ্রিন্ট আছে, টাচ নাই। এটা স্পেশাল ফিচার বলতে গেলে। আরেকটা ব্যাপার বলতে হয়, এগুলোর পোর্টস, এইটাই মনে করেন ভালো পোর্টস আছে। আপনি যদি দেখতে পারেন এগুলাতে ভালো পোর্টস আছে, এই ল্যাপটপ গুলাতে যথেষ্ট পোর্টস আছে। কিন্তু এবার যদি আমরা সারফেসের দিকে যাই, সারফেসের পোর্ট দিয়ে শুরু করি, সারফেসের পোর্ট খুবই কম। এটা সারফেস 3, এখানে আপনারা টাইপ সি পোর্ট পাবেন, একটা টাইপ এ পোর্ট পাবেন, তারপর হচ্ছে এই পাশে হচ্ছে ওদের পাওয়ার কানেকশন। এছাড়া সারফেসে তেমন আরেকটা হেডফোন জ্যাক পাবেন আপনি হেডফোন ইউজ করার জন্য 3.5 এর। আর সেম আপনি যদি সারফেস 2 তে তাকান, পাওয়ার কেবল, এই পাশে হচ্ছে আপনার টাইপ এ, তারপর হচ্ছে ওদের নিজস্ব একটা পাওয়ার হাব ছিল যেটা ওরা নিজেরা ইউজ করতো, এটা আমি মাইক্রোসফটেই দেখতাম বেশি। এরপর হচ্ছে সারফেসের ওই 3.5 এর হেডফোন জ্যাক, এটা হচ্ছে সারফেস 2। এটার মধ্যে যদিও 16 জিবি র্যাম আছে, আর এটার মধ্যে 8 জিবি। বাকি কনফিগারেশন সেম, Core i5 8 জেন, তারপর হচ্ছে হার্ড ডিস্ক 256 লাগান। আপনি যদি চান, আমি আবারও বলতেছি, এগুলো এক্সটেন্ড করে নিবেন আপনার যদি প্রয়োজন হয়। এইগুলার তবে কিছু বৈশিষ্ট্য আছে যা আবার ওইগুলাতে নাই। এইটার ডিসপ্লেটা 2K ডিসপ্লে। 40 থেকে 45 হাজার টাকার বাজেটে একটা সেকেন্ড হ্যান্ড ল্যাপটপে আপনি 2K ডিসপ্লে পাচ্ছেন, ভাবা যায়। এটার ডিসপ্লেটা 2K ডিসপ্লে, শুধু তাই না, এটা টাচ। যদিও ডিসপ্লের একটা ড্রব্যাক হচ্ছে ডিসপ্লেটা হালকা স্কোয়ার টাইপ, 3:2 আপনার হচ্ছে রেশিও, কিন্তু এটার ডিসপ্লেটা লিটারেলি টাচ এবং 2K। আর ভাই, এটার সাউন্ড কোয়ালিটি, এইটার সাউন্ড বক্সের স্পিকার আমি এই রেঞ্জে অনেক নতুন ল্যাপটপেও পাই না। আমি অনেক এই রেঞ্জের যে 40 থেকে 60 এই ল্যাপটপগুলার মানে নতুন ল্যাপটপেও আমি এরকম স্পিকার কোয়ালিটি পাই নাই। আর স্পিকারটা এটার মধ্যে ইনবিল্ট দেয়া আছে, অস্থির কোয়ালিটি। এটার স্পিকার কোয়ালিটি যথেষ্ট ভালো, আর এটার ট্র্যাক প্যাড যথেষ্ট বড়, এবং আপনি হচ্ছে এটা কাজ করে আনন্দ পাবেন। আর ব্যাটারি ব্যাকআপ সেম। তবে কেন জানি না, এটার অ্যাডাপ্টারের কারণে এটা যথেষ্ট ফাস্ট চার্জ হয়। ওই টাইম ব্যাকআপ আপনার ওইরকমই দেয়, 2-3 ঘন্টার মতো। আপনি ব্যাটারি হেলথ চেক করে নেবেন, প্রচুর দ্রুত ফাস্ট চার্জ হয় এটার জন্য। ভালোই চার্জ হচ্ছিল, আপনার রিকোয়ারমেন্টগুলো ফুলফিল হয়ে যাবে, আর আপনি চার্জার দিয়ে তো চালাইতেই পারতেছেন। এরপর থাকে এটার ডিজাইন, ওই সেম, আপনার ব্যাকলাইট ট্যাকলাইট সহ এগুলোতে যে আসছে। তবে এইটার যে একটা বড় বিষয়, এটা হচ্ছে কি আপনার ওই ক্যামেরা প্রোটেকশন নাই। কিন্তু এইটার যে ক্যামেরা কোয়ালিটি, ভাই
এইটার যে ক্যামেরা কোয়ালিটি আপনি স্ক্রিনে দেখতেই পারতেছেন। মানে এইটার ক্যামেরা কোয়ালিটি জাস্ট ওয়াও! এই প্রাইস রেঞ্জে এরকম একটা ক্যামেরা কোয়ালিটি আশা করা যায় না। এরকম ক্যামেরা কোয়ালিটি গুলো আমি মোস্ট অফ টাইম MacBook এই দেখছি। কিন্তু এই ক্যামেরা কোয়ালিটির জন্য এটা জাস্ট একটা ওয়াও ফ্যাক্টর হয়ে কাজ করে। ঠিক আছে? এইবার এটার মধ্যে Windows 11 আসতেছে, এটার মধ্যে আসতেছে Windows 10, এগুলোতে Windows 10 দেয়া। আমি আবারও বলতেছি RAM, হার্ড ডিস্ক কিংবা SSD আর হচ্ছে Windows। এটা আপনি আপনার মতো কাস্টমাইজ করতে পারবেন। আমার বিশ্বাস যেকোনো প্রফেশনাল কিংবা হচ্ছে গিয়া লোকদের কাছ থেকে যে সার্ভিস সেন্টার কিংবা এরকম ভালো কোনো মানুষ থেকে নেন, তারা আপনাকে এই ৩ টা জিনিস কাস্টমাইজেশন এর সুবিধা দিবে। Windows আপনি যেটা বলবেন সেটাই সে আশা করি দিয়ে দিবে। ১, ২ হচ্ছে আপনার RAM-ROM আপনাকে চেঞ্জ করে দিবে। যদি RAM আর SSD আপনি যদি বলেন আপডেট দিয়ে দিতে, যদি আপনি RAM কিংবা হচ্ছে SSD আপডেট দিতে বলেন, অ্যামাউন্ট হয়তোবা আগে পরে হবে। এই ২ টা জিনিস আপনাকে হচ্ছে গিয়া টাকার বিনিময়ে চেঞ্জ করে নিতে হবে। বাট আমার মনে হয় যেহেতু এগুলো সেকেন্ড হ্যান্ড ল্যাপটপ আপনি ইজিলি অন্তত MacBook এর মতো না যে ২০, ৩০, ৪০ হাজার টাকা দিয়ে হচ্ছে আপনার এগুলো আপডেট দেয়া লাগবে, সেগুলো আপনি আপডেট করে নিতে পারেন। তবে আমি বলব যদি ডে টু ডে টাস্ক এর জন্য হয় যে না ডে টাস্ক, নরমাল টাস্ক এগুলোর জন্য আপনি ইউজ করতেছেন জাস্ট সেকেন্ডের একটা ডিভাইস কিংবা ফার্স্ট হ্যান্ড ডিভাইসই কিংবা হচ্ছে আপনার ফার্স্ট প্রায়োরিটি এই ডিভাইসটাই কিন্তু আপনি জাস্ট নরমাল ভিডিওতে ইউজ করতেছেন, নরমাল ভিডিও দেখার জন্য ইউজ করতেছেন, নরমাল টুকটাক মিটিং-টিটিং এর জন্য ইউজ করতেছেন, বস। তবে এইটা বলাই বাহুল্য। এইটার যে ক্যামেরা কোয়ালিটি আপনি যদি শুধুমাত্র কর্পোরেট মিটিং করার জন্য হচ্ছে আপনার এই ল্যাপটপগুলো নেন আর আপনার যদি বাজেট থাকে, আমি বলব এই Surface 2 কিংবা 3 নিতে। ক্যামেরা কোয়ালিটি এত জোস যে আপনাকে একদম আলাদা করে ফেলবে সবার থেকে। আমরা যদি এটার হার্ডওয়্যার টেস্টটা করতে যাই, তাহলে হচ্ছে আমাদের যে হার্ডওয়্যার ডিস্কের যে সফটওয়্যারটা আপনি পাবেন, সেখান থেকে আপনি ১ম এই CPU-Z ইনস্টল করে নিবেন। CPU-Z ইনস্টল করার পর আমরা যদি এখানে হার্ডওয়্যার টেস্টগুলো সফটওয়্যারে করতে চাই, তাহলে হচ্ছে হার্ডওয়্যার লিস্টের থেকে ১ম এ CPU-Z ইনস্টল করে হচ্ছে রান করে নিবেন। হার্ডওয়্যার টেস্ট করার জন্য ১ম এই CPU-Z টা ইনস্টল করে নিবেন। CPU-Z টা চালু করার পর আপনি এখানে এই ল্যাপটপটার যাবতীয় সবকিছু দেখতে পারবেন। প্রসেসর কত ইউনিটের আছে, প্রসেসরের কোর কত, থ্রেড কত, কি আসে বিষয়। এরপর হচ্ছে গিয়ে আপনার গ্রাফিক্স কার্ড কোনটা, তারপর হচ্ছে বেঞ্চ কিরকম আসে বিষয়। CPU-Z দিয়ে দেখে নিবেন স্পেসিফিকেশন যা বলা হচ্ছে তার সাথে এটার মিল আছে নাকি। এই মিলটা থাকলে আপনার হচ্ছে গিয়া সফটওয়্যার ওকে, তাছাড়া হচ্ছে সমস্যা আছে। এইটা দেখার পর আপনি রান করবেন DPT, ডেড পিক্সেল হচ্ছে গিয়ে আপনার টেস্টার। এটা দিয়ে আপনি টেস্ট করে নিবেন যে ডেড পিক্সেল কোনো রকম কোনো প্রবলেম আছে নাকি। এটা আপনি চালু করলে হচ্ছে গিয়া এটা চালু করবে। আপনি যখনই ক্লিক করবেন সবগুলা কালার ঠিকভাবে দেখাচ্ছে নাকি, সবগুলা কালার এই ৩ টা কালারই ঠিকভাবে দেখাচ্ছে নাকি এটা একটু টেস্ট করে নিবেন। এরপর আপনি যে C তে প্রেস করলে এগুলো হচ্ছে আপনাকে দেখাবে। ঠিক আছে? তারপর হচ্ছে T তে প্রেস করলে হচ্ছে আপনার বাকি জিনিসগুলো দেখাবে। T, P এই যে আপনার গ্রে স্কেল গুলো একটু দেখে নিবেন যে সবগুলা ঠিক আছে নাকি। আপনি একটু চেক করে নিবেন মাস্ট। গ্রে স্কেল, ডট, ম্যাট্রিক্স সব চেক করে নিবেন এইভাবে এই সফটওয়্যারটা দিয়ে। এরপর যখন এই টেস্ট শেষ হয়ে যাবে আপনি হচ্ছে এক্সিট করে দিবেন। তারপর চলে যাবেন ব্যাটারি ইনফো ভিউয়ারে। এরপর ব্যাটারি ইনফো ভিউয়ার চালু করে ব্যাটারির সবকিছু টেস্ট করে নিবেন যে ব্যাটারি হেলথ কতটুকু আছে। অবশ্যই মনে রাখবেন যে 82, 80 র নিচে ব্যাটারি কেনা একদম উচিত না। এর থেকে যত উপরে আপনি ভালো পান সেটা অবশ্যই ভালো। এরকম করে সবকিছু যে সারফেস ব্যাটারি, এটা হচ্ছে অরিজিনাল ব্যাটারি দেখাচ্ছে 5 এমপি হচ্ছে গিয়ে আপনার এরকম করে সবকিছু এখান থেকে মাস্ট চেক করে নিবেন। সবকিছু ইচ অ্যান্ড এভরিথিং যতটুকু চেক করা সম্ভব, যেভাবে চেক করা সম্ভব সেইভাবে হচ্ছে এটা চেক করে নিবেন আপনারা। এইভাবে ব্যাটারিগুলা চেক করে নিবেন যতটা দ্রুত সম্ভব। এখানে প্রত্যেকটা হেলথ-টেলথ চেক করে নিবেন ব্যাটারি ইনফো দিয়ে। এই জিনিসটা তো মাস্ট ট্রাই করবেন। এইটার পরে চালু করবেন 4 Mark II সফটওয়্যারটা। 4 Mark II এই 4 Mark II সফটওয়্যারটা চালু করে আপনার হচ্ছে এখানে এই রান করে নিবেন। 4 Mark II সফটওয়্যারটা রানে দিলেই হলো। বাস আপনার এইটা হচ্ছে আপনার সবকিছু বেঞ্চমার্ক করবে, আপনার পিসির স্ট্রেস টেস্ট করবে সবকিছু। এমনকি ফ্যান-ট্যান সবকিছু চালু করবে। জাস্ট এখান থেকে সফটওয়্যারটা আপনার হচ্ছে চালু হবে রানে দেওয়ার পর। এরপর আপনি এখান থেকে জাস্ট বেঞ্চমার্কে ক্লিক করবেন। সাথে এটা বেঞ্চমার্ক করা শুরু করবে আপনার কম্পিউটারটাকে। খুব সাবধান, এটা কিন্তু খুবই প্যারাদায়ক হইতে পারে। আপনার সবকিছু প্রসেস করবে। তো আমরা আপাতত প্রসেস করব না। আমরা জাস্ট এটাকে কেটে দিব। ঠিক আছে? আপনি সম্পূর্ণ প্রসেসটা এখান থেকে করে নিবেন। এইভাবে বেঞ্চমার্ক করে। এতে আপনারই ভালো হবে। বেঞ্চমার্ক করার পর আপনার এই 4 মাস দিয়ে আপনার বেঞ্চমার্ক করার পর আপনি বুঝে নিবেন যে আপনার আসলে এটা দিয়ে হচ্ছে নাকি। যদি না হয় তাহলে তো ফাইন। এরপর HW মনিটর চেক দিয়ে এইটা দিয়ে সবকিছু চেক করে নিবেন আপনি আপনার যাবতীয় যত জিনিসগুলো আছে। এইটার মধ্যে আপনি হচ্ছে গিয়া ওই টেম্পারেচার তারপর হচ্ছে সবকিছু দেখতে পারবেন। পাওয়ার কতটুকু যাচ্ছে আসতেছে। ইচ অ্যান্ড এভরিথিং এই সফটওয়্যারটার মধ্যে আপনি দেখতে পারবেন। এই সফটওয়্যারটা ট্রাই করবেন যে
এই সফটওয়্যারটা দিয়ে যেন অ্যাকুরেটলি দেখা যায় কিংবা করা যায়। এরপর হচ্ছে আপনার এখান থেকে আপনার হচ্ছে মেমোরি, জিপিইউ সবকিছু দেখে নিবেন যে কোনটা কতটুকু লোডে আছে, কি করতেছে। এই জিনিসটা আপনি ইজিলিও করতে পারেন। আপনার জাস্ট বাই ডিফল্ট হচ্ছে আপনি টাস্ক ম্যানেজারে চলে যাবেন। টাস্ক ম্যানেজারে চলে গেলে অল্প স্বল্প করতে পারবেন। কিন্তু অ্যাডভান্স লেভেলের কাজ দেখতে হইলে আপনার ওই এইচডব্লিউ মনিটরটাই দেখতে হবে। এখান থেকে পারফরম্যান্স এ চলে যাবেন। পারফরম্যান্স আপনি দেখতে পারবেন আপনার মেমোরি কত জিবি আছে, কতটুকু চলতেছে, আপনার জিপিইউ কোনটা। জিপিইউ আছে হচ্ছে আপনার Intel Iris প্লাস গ্রাফিক্স এইগুলা দেখে নিবেন। RAM মেমোরি কয় জিবি আছে সেগুলা টাস্ক ম্যানেজার থেকে বেসিক ভাবে দেখে নিবেন। এরপর আপনি হার্ড ডিস্কের হেলথ চেক করে নিবেন। এরপর আপনি হার্ড ডিস্কটা চেক করবেন এই সফটওয়্যারটা দিয়ে। এই সফটওয়্যারটা হচ্ছে আপনার হার্ড ডিস্ক সেন্ট্রাল। এই হার্ড ডিস্ক সেন্ট্রাল দিয়ে এবার চেক করবেন আপনি হার্ড ডিস্ক। আপনি মাস্ট হার্ড ডিস্কটা চেক করে নেওয়ার ট্রাই করবেন এই সফটওয়্যারটা দিয়ে। এরপর হার্ড ডিস্ক সেন্ট্রাল দিয়ে আপনি আপনার হার্ড ডিস্কটা চেক করে নিবেন। কম্পিউটারে যে এসএসডি কিংবা আপনার হচ্ছে গিয়া এই যে হার্ড ড্রাইভটা দেয়া আছে এইটার অবস্থা কিরকম, এইটা কতটুকু আর কি আসলে বিষয় আছে। যেমন ধরেন আমি যদি হেলথ চেক করি পারফরম্যান্স এটা দেখাচ্ছে 100%, আবার এক্সিলেন্ট, এক্সিলেন্ট। তার মানে আমার হার্ড ডিস্কে অ্যাকচুয়ালি কোনো প্রবলেম নাই এই সফটওয়্যারটায়। এভাবে করে আপনি আপনার হার্ড ডিস্কগুলো চেক করে নিবেন। সবকিছু ইচ অ্যান্ড এভরিথিং এটা দিয়ে চেক করে নিবেন। এছাড়া আসলে কোনো ক্ষতি নাই এটায়। আপনি যত যাই বলেন, যত যাই করে নেন। আস এইভাবে সফটওয়্যারগুলো চেক করার পর আপনি আপনার কম্পিউটারটা কাঙ্ক্ষিত কম্পিউটার যে এইটাই নাকি আমার কম্পিউটারটা চেক করবেন। এরপর চলে যাবেন হচ্ছে Google কিংবা অনলাইনের যেকোনো টুলে। যেকোনো টুলে গিয়ে অনলাইনে আপনি সার্চ করবেন কয়েকটা জিনিস বাই ডিফল্ট। ১ম ডিফল্ট হচ্ছে আপনার এই অনলাইন কিবোর্ড টেস্টার। অনলাইন কিবোর্ড টেস্টারে হচ্ছে আপনি এই যে কি টেস্টে চলে যাবেন। এটা দিয়ে অনলাইনেই কিবোর্ডটা টেস্ট করে নিবেন। আপনার কিবোর্ডটা চলতেছে নাকি প্রত্যেকটা প্রত্যেকটা কিবোর্ড, প্রত্যেকটা জিনিস আপনি এভাবে চেক করে নিবেন। প্রত্যেকটা স্কেপ থেকে শুরু করে সবকিছু, উপরের ফাংশন কি থেকে শুরু করে সবকিছু, FN কি এগুলো সব আপনি এগুলো সব চেক করে নিবেন। টাচ প্যাড, ট্র্যাক প্যাড, জুম প্যাড, ঠিক আছে? এগুলো সব আপনার হচ্ছে এখান থেকে একটু চেক করে নিতে হবে। ঠিক আছে? অ্যারো চিহ্ন, তারপর হচ্ছে কন্ট্রোল অল্ট্রা এগুলো সব এন্টার চলতেছে নাকি এগুলো সব আপনি এখান থেকে চেক করে নিবেন। এবার আমরা যদি ফটোশপের মাল্টি লেয়ার হচ্ছে গিয়ে এরকম একটা 50 MB ফাইল এখান থেকে চালু করি, 50 MBর মতো ফাইল যদি আমরা চালু করি, আমরা দেখতে পারবো এটা ভালোই একটা ব্যাকআপ দিচ্ছে। ঠিক আছে? আপনি চাইলে হইতেছে এটা চেঞ্জ করতে পারবেন ফটোশপ থেকে। এইরকম একটা ফাইল আপনি নাড়াইতে পারতেছেন কিংবা কাজ করতে পারতেছেন। এইটাই হচ্ছে অনেক আপনি যা বোঝা যাইতেছে যে এটা দিয়ে করা সম্ভব। আসলেই করা সম্ভব। আপনার হচ্ছে হয়তোবা একটু কষ্ট-টষ্ট হইতে পারে। হালকা পাতলা হাবি খাবেন আপনি। কিন্তু এইটা মানে ইজিলি ফটোশপ চালানোর জন্য ক্যাপেবল। তবে এগুলো হচ্ছে 8 জিবির ভেরিয়েন্ট যেগুলা, সেগুলোতে আমি বলব যে ফটোশপে আপনি এরকম নরমাল ফাইলগুলো হয়তোবা ইজিলি চালাইতে পারবেন। কিন্তু যখনই হচ্ছে এটার মধ্যে কথা আসবে আপনার হচ্ছে ওই বড় ফাইলগুলা চালানোর, তখন একটু বি কেয়ারফুল থাকতে হবে এটার ব্যাপারে। কেননা তা নাইলে একটা বিশাল ঝামেলা লেগে যেতে পারে। এই যে এইটাই হচ্ছে আপনার ফটোশপের নরমাল যে ফাইলগুলা, সেগুলো হচ্ছে এখানে এরকম চলবে। আপনি এরকম ইজিলি এরকম মাল্টি লেয়ারের ফাইলগুলা এটার মধ্যে চালাইতে পারবেন। তবে ফটোশপে এই ফটোশপটাই এটা খুব ভালোভাবে চলতেছিল আমি দেখলাম। আপনি যদি এটার মধ্যে হচ্ছে কোনো কিছু এডিট করতে যান, আপনি ইজিলি কোনো রকম হ্যাং-ট্যাং ছাড়াই আপনি করতে পারতেছেন টুকটাক কাজ। আপনি যদি চান এটার মধ্যে অল্প স্বল্প গ্রাফিক্সের কাজ কিংবা এটলিস্ট হাই এন্ড এর না হোক, আপনি হচ্ছে নরমাল এন্ড এর কাজগুলা ইজিলি করতে পারবেন যা বোঝা যাচ্ছে। এই যে আপনার হচ্ছে কালার-টালার চেঞ্জ করা, তারপর হচ্ছে আপনার টুকটাক যত যে ফটোশপের কাজগুলো আসলে করা লাগে, সেগুলো আপনি করতে পারবেন এটার মধ্যে অল্প স্বল্প হইলেও। ফটোশপের জন্য এই ল্যাপটপটা ঠিকই আছে, এই ল্যাপটপগুলা। কিন্তু হচ্ছে গিয়ে আমি রিকমেন্ড করব যে এর থেকে একটু বেটার RAM যদি আপনার কোনোভাবে বাজেট থাকে, আপনি হচ্ছে 1002 ভরে এটার মধ্যে হচ্ছে একটা ভালো 16 জিবি ভ্যারিয়েন্টের একটা RAM নিয়ে নেন। এতে আপনারই প্যারা কমবে। এবার আমরা চলে যাব হচ্ছে প্রিমিয়ার প্রোতে। ফটোশপ যেহেতু জিতে গেছে, এইবার আসলে আমরা প্রিমিয়ার প্রো টেস্ট করব যে প্রিমিয়ার প্রো ঠিক কতটুকু এটায় আপনার হচ্ছে কাজ করতে পারে। প্রিমিয়ার প্রো দেখার জন্য আমরা প্রথমেই আমাদের ফুটেজ নিয়ে নিব। এই নরমাল ফুটেজগুলো হচ্ছে গিয়ে আপনার 1080p এর মতো ফুটেজ। আমরা প্রিমিয়ার প্রো চালানোর জন্য আপনার প্রথমেই হচ্ছে 1080p এর একটা 60 fps এর ফাইল প্রথমে এটার থেকে টেনে নিব। 60 fps এর সিকোয়েন্স আমরা ক্রিয়েট করে নিলে এইটা ভালোই প্যারা খাচ্ছে আপনি হচ্ছে প্লে করতে। তবে খুব একটা ডিলে কিংবা কিছু আপনি পাবেন না, 1/2 এটা রেকর্ড করতেছে। ফুল প্লেব্যাকে দিলে এটা চলতে পারতেছে। আপনি যদি এর মধ্যে কিছু জায়গায় কাট বসায় দেন, এই জায়গায় এটা চলতে পারতেছে। এই জায়গাগুলোতে এটা চলতে পারতেছে। আমরা যদি এখান থেকে কিছু ইফেক্টস বসায় দিই, এখান থেকে যদি আমরা কিছু ইফেক্টস বসায় দিই এগুলোর মধ্যে, এইবার রেন্ডার হচ্ছে।
আপনার হচ্ছে এটা জিপিইউটারে ইউটিলাইজিং করতেছে। এইবার এটা একটু থেমে গেছে। থেমে গিয়ে হচ্ছে এবার যেই আমরা বসাইলাম এটার মধ্যে জিপিইউ টেস্ট করতেছে। এটা জিপিইউ টেস্ট করতে থাক। আমরা এখান থেকে প্লে করি। ইফেক্টস বসানোর পরেও ২ টা ইফেক্টস ৩ টা ইফেক্টস বসানোর পরেও ভালোভাবে এটা চলতে পারতেছে। কোন রকম প্রবলেম ক্রিয়েট করতেছে না। হালকা একটু ল্যাগ-ট্যাগ দেখা যাচ্ছে। এইবার আমরা এটা 3rd লেয়ার ইউজ করলাম। 3rd লেয়ার ইউজ করার পরপরই এটা খুব ভালোই একটা ঝাঁকুনি কাঁপুনি দিয়ে উঠলো। আবার চলা শুরু করছে। তো বোঝা যাচ্ছে প্রিমিয়ার প্রোর যে বেসিক কাজগুলা আপনি অনায়াসে এটার মধ্যে করতে পারবেন। আমরা টুকটাক যদি একটা ভিডিও এডিট করার ট্রাই করি, আমাদের যে পার্সোনাল ডেইলি বেসিস এ ধরেন ৩ টা কিংবা ২ টা ৩ টা লেয়ার পর্যন্ত এই ল্যাপটপগুলা নরমালি সেগুলা নিয়ে নিতে পারবে 1080p 60 fps পর্যন্ত। এবার আমরা এটাকে 1 স্টেপ বুস্ট করার জন্য আমরা একটা 4K ভিডিও এর মধ্যে এনে ঢেলে দিব। 4K ভিডিও ঢেলে দিলাম, সাথে হচ্ছে এটা চেঞ্জ হয়ে গেছে। আপনার এটার যে আপনার ফাইল 4K ভিডিও না 4K ভিডিও আনার পর হচ্ছে এটা আমরা 4K তে এবার 4K ভিডিও ৪ নাম্বার লেয়ারে ছাড়া শুরু করলাম। এটা তারপরও করতে পারতেছে কাজ। তবে আমরা সিউর না যে এটার মধ্যে আমরা যদি ইফেক্টস এড করি তাতে এটা কিরকম ভাবে কাজ করবে। চলেন আমরা এটার মধ্যে একটা কালার গ্রেডের প্রিসেটস এড করে দেই। আশ্চর্যজনক ব্যাপার হইলো প্রিমিয়ার প্রো এটা ইজিলি চালাইতে পারতেছে। মাইক্রোসফট সারফেসে প্রিমিয়ার প্রো এটা স্মুথলি চালাইতে পারতেছে। যথেষ্ট ডিলে পাওয়া যাচ্ছে একটু জায়গায় ক্লিক করলে একটু ল্যাগ পাওয়া যাচ্ছে। কিন্তু এটা প্লে করতে পারতেছি স্টিল মাইক্রোসফট সারফেস। আমরা 4K তে রাখছি। আমরা 4K ভিডিওটা ৪ নাম্বার লেয়ারে রাখার পরেও প্রিমিয়ার প্রো স্টিল এটা প্লে করতে পারতেছে। এর মানে এই সফটওয়্যারগুলো দিয়ে আপনি খুব ভালোভাবেই নরমাল ভিডিওগুলো এডিট করতে পারবেন। আমি বলতেছি আবারও নরমাল হাই এন্ড এর কোনো ভিডিওগুলো আপনি হয়তোবা এটা দিয়ে এডিট করতে পারবেন না। তবে একটা চুরি যদি আপনি করেন, অর্থাৎ আপনি যদি প্রক্সি ক্রিয়েট করে নেন একটা এক্সটার্নাল হার্ড ডিস্ক কিংবা কোনোভাবে আপনি যদি ফাইলগুলোর প্রক্সি ক্রিয়েট করেন 720p তে আপনি ইজিলি এটা থেকে আরো বেটার পারফরম্যান্স পাবেন। সো বিনা দ্বিধায় বলা যায় যে প্রিমিয়ার প্রো তো এই জায়গায় ইউজ করতেছি। আপনি চাইলেই এটা হচ্ছে গিয়ে ইনস্টল করে হচ্ছে গিয়ে প্রিমিয়ার প্রো বেসিক আপনার যে বেসিক কাজগুলো আছে প্রিমিয়ার প্রোতে সেগুলো চালাতে পারবেন। এইবার আমরা দেখব হচ্ছে ক্যাপকাটের পালা। আমরা যদি এটা ক্যাপকাট চালাইতে যাই, আমরা যদি ক্যাপকাট এটা রান করি, ক্যাপকাট আসলে অনেকে এটাকে নেগলেক্ট করে। ক্যাপকাট অন্যান্য এই সফটওয়্যারগুলো দিয়ে আসলে যাদের বেসিক নিড ভালো, যাদের বেসিক নিড দরকার শুরু করার জন্য কিংবা এগুলা দিয়ে করতে পারে। আ এটার এআই ফিচার অনেক কিছু অনেক টাইম কনজিউমিং ব্যাপার-স্যাপার থাকে। দেখেন যে প্রফেশনাল ভিডিও এডিটর তার হয়তোবা প্রিমিয়ার প্রো আফটার ইফেক্টস এর দরকার হয়। কিন্তু যে আসলে একটা বিপদে পড়ে ভিডিও এডিট করতেছে, যার আসলে ক্লাসের বন্ধু-বান্ধব ধরায় দিছে, একজন টিচার যিনি হচ্ছে ক্লাস নেন, তার কাজ হচ্ছে ক্লাস নেয়া। তার কাজ ভিডিও বানানো না। তার কাজ ক্লাস নেয়া। তো তিনি যখন এডিট করবেন, আমার মতে তাদের জন্য এই CapCut গুলো ঠিক আছে। এখন তো অনেক বড় প্রফেশনাল ক্রিয়েটররা মিলিয়ন হিট করে হচ্ছে গিয়ে আপনার এই CapCut দিয়ে। CapCut যথেষ্ট পাওয়ারফুল একটা সফটওয়্যার। এটারে নেগলেক্ট করার কিছু নাই। যদিও আপনি কিভাবে ইউজ করবেন। আমরা CapCut এ যদি 4K ভিডিওটা এক্সপোর্ট দেই, এটা আপনি হচ্ছে জাস্ট এনে ছেড়ে দিবেন, চলবে। হ্যাঁ, এটাও রান করতে পারতেছে এবং এটাও স্মুথলি রান করতে পারতেছে CapCut। যদিও CapCut এ প্রক্সি ক্রিয়েট করা যায়। এইবার আমরা ট্রাই করি এই 4K ফুটেজের উপর এরোলটা আনতে। আমরা যদি এরোলটা এনে ছেড়ে দিই 4K উপরে রেখে, 4K নিচে রেখে তাও চলতেছে। আমরা যদি 4K টাকে একটু ছোট করি আর বিরোলটাকে সাইডে রেখে দেই, এটা তাও চলতেছে। এবার চলেন আমরা হচ্ছে গিয়া এই 4K টাকে একটু নাড়ানোর চেষ্টা করি। যখনই 4K টাকে আমরা নাড়ানোর চেষ্টা করলাম, এটা নড়তেছে ভাই। এটা স্টিল নড়তেছে এবং এটা ফুল স্ক্রিন করলেও এটা প্লে করতে পারতেছে। এই ল্যাপটপগুলা যথেষ্ট ক্যাপেবল এনাফ। এই ল্যাপটপগুলোতে আপনি ইজিলি সবকিছু করতে পারবেন। CapCut এ অন্তত যা বোঝা যাচ্ছে। চলেন এবার CapCut এ আমরা হচ্ছে এটার একটা ইফেক্টস এড করার ট্রাই করি। চলেন এটার মধ্যে আমরা এখন ব্যাকগ্রাউন্ড রিমুভ করার ট্রাই করি। অটো রিমুভাল এ দিলাম। হ্যাঁ, এটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারছে অলরেডি। ওহ মাই গড! আমরা হচ্ছে গিয়া এটার এতটুকু ডিলিট করে দেই। এতটুকু আমাদের আসলে কোনো দরকার নাই। কেননা এত বড় ফাইল আমরা বানাচ্ছি না। তো আমরা যদি দেখি এটা স্টিল এটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করে ফেলছে। অনেকখানি ভালো। আফটার ইফেক্টস এর মতো কিছুটা করছে। সো বলার বাহুল্য রাখে না যে CapCut ভালোই পাওয়ারফুল এবং ভালো একটা ইউনিট থেকে কাজটা করতেছে। তার মানে আপনি ইজিলি এটা হচ্ছে গিয়ে আপনি অনেক কিছুই টুকটাক কাজ করতে পারবেন। আমরা যদি এখানে ট্রানজিশন এড করে দেই তাও এটা পারতেছে। সো আপনি ইজিলি CapCut ও চালাতে পারবেন এটার মধ্যে মাল্টি লেয়ার মাল্টি ফাংশনালিটি তে। এবার CapCut, Premiere Pro, Photoshop ৩ টাই এটায় ভালো একটা পারফর্ম করছে। আমি যতটুকু দেখলাম হয়তোবা SSD, RAM এগুলোর কারণে। তবে তারপরে আমি বলব যদি আরেকটু হেভি কাজ করতে চান, ট্রাই করেন Adobe সফটওয়্যারগুলো চালাতে চাইলে 16 জিবির একটা ভ্যারিয়েন্ট নিতে কিংবা কিছু টাকা বাড়ায়া একটা 16 জিবি নিতে। এতে আপনার পারফরম্যান্স অনেকটাই বাড়বে।
এবার আমরা চেক করব সিনেবেঞ্চ। সিনেবেঞ্চ এটার মধ্যে যতটুকু দেখলাম চলতেছিল না। এবার মেইন কথা হচ্ছে এতক্ষণ আপনাদের সামনে এটাকে হেভিলি ইউজ করার পর এই সেকেন্ড হ্যান্ড ল্যাপটপগুলার চার্জ আছে কত 55%, যদিও এটা 70 এর মতো চার্জ ছিল। তো চার্জ অনেকখানি খাচ্ছে। যেহেতু 86% কিংবা 84% আমরা ব্যাটারির চার্জ দেখছিলাম। এই অবস্থায় এই সফটওয়্যারগুলো চলতেছে। বলাই বাহুল্য যে এই অন্যান্য ল্যাপটপগুলা একই রকম পারফরম্যান্স দিবে এটা আশা করা খুব কঠিন। কেননা হার্ডওয়্যারের সাথে সিনক্রোনাইজেশনও ভ্যারি করে। তবে আপনি ধরে নেন এর আশেপাশেই দিবে। আপনি ব্যাকআপটা টেস্ট করায় নিবেন। আপনি সবকিছু টেস্ট করে এই ফাইলগুলা টেস্ট করে তারপর হচ্ছে নিবেন। ট্রাই করবেন এই সফটওয়্যারগুলা যেন হচ্ছে আপনার ওইভাবেই কাজ করতে পারে। এছাড়া আসলে কিছু করার নাই এই সফটওয়্যারগুলার থেকে। তো এই ছিল আমাদের এই ল্যাপটপ রিভিউ হচ্ছে গিয়ে আপনার সেকেন্ড হ্যান্ড ল্যাপটপ হান্টের ফার্স্ট সিরিজ। ল্যাপটপ রিভিউ এডিট করা থেকে শুরু করে আপনার সফটওয়্যার সিনক্রোনাইজেশন পর্যন্ত সবকিছু। সফটওয়্যার টেস্টগুলো যে আমরা দেখলাম, এইবার আসেন আমরা আসলে কোন ল্যাপটপটা কিনবো, কোন ল্যাপটপটা কিনবো না, কোন সেগমেন্ট কোন প্রাইস অনুযায়ী আমার কেনা উচিত। অমুক মামা বলছে, আপন ভাই বলছে, চাচাতো ভাই বলছে, বন্ধু বলছে। আরে বন্ধু তো অনেক টেক গাই, এসব শুনে কিনে ফেলেন না। তাহলে কুক্কুরুক্কু হয়ে যাবে। হয়তোবা আপনি 10,000 টাকা ওখানে সেভ করতে পারতেন। আমি এগুলোর যে টেস্ট দেখলেন আপনারা, এতটুকু বলতে পারি যে এগুলোতে তো অফিস-টফিস, লেখালেখি, এক্সেল অনায়াসে চলবে। গুগল শিট, গুগল ডক এগুলো অনায়াসে চলবে। তবে গুগল ক্রোম একটু হাবি খাবে। 8 জিবি যেগুলোতে আছে, 8 জিবি গুলোতে আপনার একটু প্যারাই হবে। এছাড়া তেমন কোনো প্রবলেম আমি দেখতেছি না। যেমন ধরেন যে প্রসেসরটা দেয়া আছে, এইটা আপনি ডে টু ডে টাস্কের জন্য ইজিলি ইউজ করতে পারবেন। এটা মোর দেন কাইন্ড এনাফ পাওয়ারফুল, মানে মোর দেন এনাফ। আপনি নরমালি ইউজ করেন 7-8-10 ঘন্টা, ইজিলি আপনি পারবেন চার্জ দিয়ে, চার্জ ছাড়া 3-4 ঘন্টা চার্জের। উইন্ডোজ ল্যাপটপ থেকে এর বেশি আপনি ব্যাকআপ আশাও করেন না কখনোই, আপাতত তো না। যাই হোক, এরপর আসেন হচ্ছে এই ল্যাপটপগুলোর মধ্যে আপনার রিকোয়ারমেন্ট। দেখেন খুব সিম্পল, ওয়ার্ড এক্সেলের কথা তো বললাম। এরপর যদি আপনার ফটোশপ, টুকটাক গ্রাফিক ডিজাইন হয়, আপনি অবশ্যই এই ল্যাপটপগুলো নিতে পারেন। তবে মাস্ট খেয়াল রাখবেন যদি বাজেট একটু ভালো হয়, যে সেগমেন্টটাই নেন, যে শুধু যদি আপনার কাজ হয়, তাইলে আপনি এইচপিটা নিতে পারেন। যে আপনার বাজেটে কুলাচ্ছে না, 20-30 এর মধ্যে নিতে চান, তাহলে এইচপি গুলা নেন। আপনি টুকটাক গ্রাফিক্স ডিজাইন, ইলাস্ট্রেটর এগুলা, ফটোশপ এগুলো আরামসে চালাতে পারবেন। টুকটাক হালকা পাতলা আপনার ভিডিও এডিটিং গুলো এগুলো দিয়ে করতে পারবেন। কিন্তু আপনার যদি প্রাইসটা ভালো থাকে আর একটু পারফরম্যান্সও চান, আমার মনে হয় একই ক্রাইটেরিয়ার জিনিস কিন্তু এইগুলা একটু ভালো হবে। এই জিনিসগুলা অসাধারণ হবে ভাই। তখন আপনি বলতে পারেন কেন এগুলো অসাধারণ হবে? কারণ এগুলো হচ্ছে মাইক্রোসফটের তৈরি। মাইক্রোসফট যেহেতু হচ্ছে গিয়া তার অপারেটিং সিস্টেম উইন্ডোজ সবকিছুতে চালাইতেছে। তার মানে উইন্ডোজের সাথে এই ডিভাইসটা সিঙ্ক ভালো করবে। ব্যাটারিটা এটার সাথে রিলেট ভালো করতে পারবে। প্রসেসর ইউনিট, পাওয়ার ইউনিট সবকিছু ভালো ইউনিট করতে পারবে। এটা বলা বাহুল্য। আর এইটাও প্রিমিয়াম লুকিং, কিন্তু এইগুলার প্রিমিয়াম লুকিং ভাই, মানে এত বছর ইউজ হওয়ার পরেও, ১-১.৫ বছর ইউজ হওয়ার পরেও কিংবা ২-৩ মাস ইউজ হওয়ার পরেও এগুলাতে স্কেচ ফালানো যাইতেছে না। আমি ধরলে এগুলাতে যত ময়লা পড়তেছে, এগুলাতে তত ময়লা পড়তেছে না। এইটা অবশ্যই আপনার বাজেটের মধ্যে একটা ভালো ল্যাপটপ হবে। কিন্তু প্রাইসটা একটু বেশি এটার থেকে, এটা মাথায় রাখতে হবে। সেই হিসাবে হয়তোবা পারফরম্যান্স, তারপর হচ্ছে গিয়া এই টাচ ডিসপ্লে, 4K ডিসপ্লে এগুলো একটু ভালো পাবেন। কালার কারেকশন অ্যাকুরেট পাইতে পারেন। বাট কাজের জন্য যে এগুলা খারাপ কিংবা আপনার কাজ চলতেছে না এমন না। আপনি যদি আপনার অফিসের ডেস্কে ধরেন ৫-৬ জন এমপ্লয়িকে দিতে চান, এগুলা দিতে পারেন যারা গ্রাফিক্সের কাজ করে টুকটাক। এরা হচ্ছে তারপর হচ্ছে টুকটাক ভিডিও এডিটিং, যেগুলা বেসিক ভিডিও এডিটিং আপনি জাস্ট একটা এরোল চালাই দিলেন, তার মধ্যে টুকটাক 3D র কাজ কম, মোশনের কাজ কম। সেই ভিডিওগুলা অল্প অল্প এগুলাও করতে পারবে ল্যাপটপগুলা। আপনারা প্রিমিয়ার প্রো তে টেস্টে তো দেখছেনই, ক্যাপকাটের টেস্টেও দেখছেন। এগুলা যেহেতু পারতেছে, ডান। এবার আসি মডেল। মডেল ভাই সেইগুলাই নেওয়ার ট্রাই করবেন। স্পেসিফিক কিছু মডেলের দিকে আমি যাইতে বলব। সবগুলা ল্যাপটপের মধ্যে এই মডেলে এই আকর্ষণ, সেই আকর্ষণ যাবেন না। যেটা আসলে সবাই ইউজ করে একটা ভালো রিভিউ দিচ্ছে, সেইগুলা নিবেন। Facebook এ আপনি খুঁজতে পারেন, Google করতে পারেন যে এই ল্যাপটপগুলোর মধ্যে সবচেয়ে আসলে সার্ভিস ভালো কোনগুলা দিছে, সেকেন্ড হ্যান্ড হিসেবে হোক, হিসেবে হোক, আপনি সেইগুলা নেন। কারণ হচ্ছে ল্যাপটপগুলা যখন আপনি আবার সার্ভিস করাতে যাবেন কিংবা রিসেল করতে যাবেন, এই ল্যাপটপটাও তো আপনি একটা টাইমে সেল করতে পারেন। আশা করা যায় যে সে সময় একটা ভালো অ্যামাউন্ট পাবেন। ১, ২ আপনার সার্ভিসের সময় এটার ইউনিটগুলা ভালো পাবেন। তো আমার মতে ল্যাপটপ যখন নিতেছেন, অবশ্যই ইউনিক ল্যাপটপের চেয়ে বেশি আপনার সেই ল্যাপটপটা এভেইলেবল কতটুকু, সেই প্রোডাক্ট এভেইলেবল কতটুকু, আফটার সার্ভিস কতটুকু, আর পারচেজ সার্ভিস কতটুকু কিংবা কে কতটুকু স্যাটিসফাইড, এগুলা দেখে নেন। এইবার আসেন প্রফেশনাল ইউজারদের কথা যদি বলি। ভাই, আপনি যদি প্রফেশনাল ইউজার হন, আমার মতে মানে হচ্ছে এগুলা সেকেন্ডারি ডিভাইস হিসেবে ঠিক আছে। এগুলা পার্মানেন্ট ডিভাইস হিসাবে আপনাকে বহুত প্যারা দিবে ভাই। এগুলা আপনার সেই পার্মানেন্ট কাজগুলা আ ফুল স্পিডে, ফুল এফিসিয়েন্সি, আপনার যদি ২০ জিবি ৩০ জিবির একটা ফাইল হয়, আপনার যদি হচ্ছে গিয়ে ২০ জিবি ৩০ জিবি ফাইল এদিক সেদিক করা লাগে, আপনার যদি ধরেন একটা ৫০০ এমবির ফটোশপ ফাইলই হচ্ছে, হ্যাঁ?
এরকম ফাইলগুলা এগুলা হ্যান্ডেল করতে কিন্তু প্রচুর হাবি খাবে। ঠিক আছে? প্রচুর কষ্ট হবে। করা যাচ্ছিল না এটা আমি বলব না। কিন্তু প্রচুর প্যারা খাবেন। কারণ এইগুলা ওই রেঞ্জের ছিলই না। তো তার জন্য বলব আর যেহেতু এগুলাতে গ্রাফিক্স কার্ড নাই, ভিডিও এডিটিং, 3D র কাজ, রেন্ডারের কাজ এগুলাতে প্যারা হবে। এখন আপনি বলতে পারেন গ্রাফিক্স কার্ড নাই বলতে, এগুলোর মধ্যে ইন্টিগ্রেটেড গ্রাফিক্স কার্ড আছে। অর্থাৎ Intel এর যে প্রসেসর ওটার মধ্যে যে ইন্টিগ্রেটেড গ্রাফিক্স কার্ডটা থাকে USD, FSD ওইগুলাই দেয়া। Intel Iris নামে যে গ্রাফিক্স কার্ডগুলো আসে ওইগুলাই দেয়া যেটা ফাইন CapCut চালাইতে পারতেছিল, Premiere Pro চালাইতে পারতেছিল। কিন্তু যখনই আপনি ওটার মধ্যে একটা ২০ মিনিটের ভিডিও এডিট করতে যাবেন, আপনি কিন্তু একটা প্যারায় পড়বেন। স্টোরেজের যে প্রবলেম আমি বলব ২৫৬ যে আপনার যদি বাজেট থাকে আপনি ৫১২ নেন, তারপরে একটা SSD নিন। আর যদি বলব যে আপনার বাজেট খুবই প্যারা, তাইলে আপনি একটা নরমাল হার্ড ডিস্ক নেন। আর হচ্ছে একটা এই SSD টাই থাক, ২৫৬ থাক। আপনার SSD প্যারাটা মিলে যাবে। আর হার্ড ডিস্কের মধ্যে এক্সটার্নাল হার্ড ডিস্ক কিংবা হচ্ছে এগুলোতে সবকিছু স্টক করবেন। এইবার আসেন সবকিছু টেস্ট করার পরে আপনি যখন হার্ডওয়্যার পারচেজ করবেন, অবশ্যই দোকানদারের কাছ থেকে এটা এনশিওর করবেন যে, "ভাই আমার যদি ল্যাপটপে খুব দ্রুত কোনো এরর দেয়, আমাকে যেন এটা এরকম করে দেয়া লাগতে পারে।" রিপ্লেস গ্যারান্টিটা নেয়ার ট্রাই করবেন। যে দোকান থেকেই কেনেন যে, "ভাই ১০ দিনের মধ্যে আমার ল্যাপটপটা এরকম প্যারা দিলে, ১৫ দিনের মধ্যে প্যারা দিলে আমাকে কিন্তু ল্যাপটপ রিপ্লেস করে দিতে হবে। এই ব্র্যান্ড কিংবা ওই ব্র্যান্ড কিংবা এরকম।" আপনি বলে নিবেন যে, "আমার যদি ল্যাপটপটা নিলাম আমি ইন হাউস পারচেজ করলাম, তারপর ল্যাপটপটায় কি সমস্যা হচ্ছে?" আমি নাম বলব না। আমার প্রোডাকশনের একটা ছেলে হচ্ছে একটা ইন হাউস পারচেজ ল্যাপটপ নেয়। তাকে যখন ল্যাপটপটা দেয়া হয়, তখন হচ্ছে গিয়ে আপনার এই মাল্টিপ্লান থেকে একটা সেন্টার থেকে দেয়া হয়। তো তখন তাকে বলা হয় এটা মানে হচ্ছে বক্স ছাড়া হচ্ছে একটা ল্যাপটপ। কিন্তু নতুন। তো বাচ্চারা নিয়ে আসে। নিয়ে আসার পরে দেখা যায় যে আসলে ওটা বক্স ছাড়া ল্যাপটপ না, ওটা ইউজড ল্যাপটপ। এবং ৩ মাস যেতে না যেতেই ওই ল্যাপটপটা মারা যায়। ল্যাপটপের মাদারবোর্ড ইস্যু হয়, নানা রকম ইস্যু হয়। কিচ্ছু কোনোভাবে কোথাও গিয়ে ফিক্স করা যায় নাই। তাদের কাছে গেলেও তারা হাত উঁচা করে বসে থাকে। যে কারণে কিছুই করা যায় নাই। এই জিনিসটা মাথায় রাখবেন। অবশ্যই তাদের সাথে এই ব্যাপারটা ক্লিয়ার কাট থাকবেন। সেকেন্ড হ্যান্ড যেখান থেকে পারচেজ করেন যে বলবেন, "আমাকে একটা অন্তত গ্যারান্টি এনশিওর করেন।" ৬ মাস গ্যারান্টি ওয়ারেন্টি সব দিবে কিন্তু মনে রাখবেন এগুলা লটের মাল। আপনাকে যে গ্যারান্টি ওয়ারেন্টি দিবে এটা আসলে উনারা দিচ্ছে। HP কিংবা হচ্ছে Microsoft আপনাকে এই গ্যারান্টি ওয়ারেন্টি গুলা দিচ্ছে না। তারা তাদের ইন হাউস সার্ভিস সেন্টারেই তারা এগুলা ফিক্স করবে। এই জিনিসটা মাথায় রাখবেন। আরেকটা কথা মাথায় রাখবেন, 3 মান্থ ইউজ ল্যাপটপ, রিকন্ডিশনের ল্যাপটপ, এই ফেরত ল্যাপটপ, ওই ফেরত ল্যাপটপ, এই এডিশন, সেই এডিশন এগুলা কখনো কারো কথা বিশ্বাস করবেন না। তারা অনেক কিছু বলতে পারে। কিন্তু এগুলা সেকেন্ড হ্যান্ড ল্যাপটপই। আপনি সেকেন্ড হ্যান্ড ল্যাপটপের দোকানে গিয়ে ফার্স্ট হ্যান্ড ল্যাপটপ কিংবা এরকম কোনো কিছু খুঁজলে আসলে পাওয়ার কথা না। হ্যাঁ, ১-২ পিস তাদের কাছে থাকতে পারে। তাদের অন্য বিজনেসও থাকতে পারে। তারা সেখান থেকে দিবে। বাট চান্স আছে সব দোকানেই নাই। মেক্সিমাম দোকানেই আপনি পাবেন না এগুলা। শুধু আপনাকে একটা কথা বলে তারা বিক্রি করবে। বিজনেস তো সবাই করতেছে তো স্বাভাবিক এটা তারা বলবে। এটা আপনার বোঝার দায়িত্ব। এতটুকু বুঝে আপনি কিনতে পারলেই হইল। তাইলে আপনার সেকেন্ড হ্যান্ড ল্যাপটপে আপনি সাকসেস পাবেন। এবার ২য় কথা, আপনার রিকোয়ারমেন্ট। আপনার রিকোয়ারমেন্ট বুঝতে হইলে আগে আপনার নিশ ঠিক করতে হবে। আমি ডেইলি টু ডেইলি টাস্ক ইউজ করব, আমি Premiere Pro চালাবো, আমি Photoshop চালাবো, আমি কোডিং করব, আমি ভার্সিটির ক্লাস নিব। আমি একজন টিচার জাস্ট নরমাল ভিডিও রেকর্ড করব, নরমাল ভিডিও এডিট করব অনলাইন ক্লাসের জন্য। আমি আমার কর্পোরেটের বাচ্চাদের দিব কিংবা আমি আমার এমপ্লয়িদের দিব, আমি স্টুডেন্টদের দিব। আমি আমার কর্পোরেটের ৫ টা ১০ টা ল্যাপটপ ইউজ করব। এরকম রিকোয়ারমেন্ট ফিক্স করার পর অবশ্যই আপনার ফিক্স করতে হবে কোন সফটওয়্যারগুলো আপনি চাইবেন। এবার আপনি চলে যান গুগলে। গুগলে গিয়ে আপনি সেই সফটওয়্যারগুলার সিস্টেম রিকোয়ারমেন্ট সার্চ দেন। যেমন ধরেন আমরা যদি Photoshop এর কথাই ধরি, আপনি গুগলে চলে যাবেন, লিখবেন Adobe Photoshop মিনিমাম সিস্টেম রিকোয়ারমেন্ট। দেখবেন একটা লিস্ট পেয়ে যাবেন। একটু ঘাটাঘাটি করার পর যেখানে আসলে দেখায় দেবে Adobe Photoshop এর মিনিমাম রিকোয়ারমেন্ট অর্থাৎ একটা সিস্টেমে Photoshop চলবে এমন মিনিমাম রিকোয়ারমেন্ট কি? তবে আমি বলব মিনিমাম রিকোয়ারমেন্ট এর থেকে রিকমেন্ডেড রিকোয়ারমেন্ট যেটা বলে সেটা নেই। যেমন ধরেন Photoshop 4 কোরের প্রসেসর অনুযায়ী চলতে পারে। অর্থাৎ যে প্রসেসরে 4 কোর আছে সেইটাই চলতে পারবে। আবার 8 জিবি RAM হচ্ছে ওদের মিনিমাম রিকোয়ারমেন্ট। কিন্তু আমি যতবারই Photoshop এ বড় ফাইলে কাজ করতে গেছি ততবারই ধরা খাইছি। এট লিস্ট 16 জিবি মিনিমাম 16 জিবি RAM তো আপনি নেওয়ার ট্রাই করবেন যদি আপনি হেভি কাজগুলা করেন Photoshপ এ। টুকটাক থাম্বনেল ডিজাইন, টুকটাক একটা ছোট পোস্টার এগুলার জন্য কোনো দরকার নাই। আপনি Canva ইউজ করতেছেন, চান্সেস দরকার নাই। কিন্তু যদি আপনি ৫০০ এমবি, ২০০ এমবি, ২৫০ এমবির একটা ফাইল Photoshop এ লোড নিতে যান, তখন ট্রাই করবেন ভাই মাস্ট একটা 16 জিবি RAM নেয়া। এটা হচ্ছে রিকমেন্ডেড। আর মিনিমাম হচ্ছে 8 জিবি। এরকম প্রত্যেকটা সফটওয়্যার যেটা আপনার দরকার, যে জিনিসগুলো আপনি চালাবেন সেইগুলো আপনি সার্চ দিবেন। আপনি চেক করবেন সেই সফটওয়্যারগুলোতে ক্লিক করবেন এবং দেখবেন যে হ্যাঁ, এই সফটওয়্যারগুলো আমার এই জায়গাগুলা ইউনিটগুলো ফিল করতেছে। দোকানে যাবেন, ল্যাপটপ খুঁজবেন, ওই মডেলগুলো যদি স্পেসিফিক্যালি পাইলেন, এর সাথে যদি কাস্টমাইজেশন সম্ভব হয়, করে বাসায় নিয়ে আসবেন। অবশ্যই রিপ্লেস গ্যারান্টি কিংবা ওয়ারেন্টি ১০ দিনের পরের দিন রিপ্লেস যে ব্যাপারটা, আবার এটা করেন না গিয়া বলবেন না যে টাকা ফেরত দেন, আমাকে টাকা ফেরত দেন। তারা দিবে না। কেননা কেউ এটা করে না। ঠিক আছে? আপনি রিপ্লেস গ্যারান্টি চাবেন।
তারপর যদি না হয় তারপর তো ভাই এটা আপনার ব্যাপার। আপনি কিভাবে এটা সলভ করবেন মারামারি করে কিংবা কি করে। কিন্তু আপনি ট্রাই করবেন একটা গ্যারান্টি, একটা এনসিওরিটি নিয়ে আসতে যে ল্যাপটপে যদি কয়েকদিনের মধ্যে হিউজ কোনো প্রবলেম হয়ে যায়, আপনার ল্যাপটপ হচ্ছেই না কাজ। যেমন ধরেন হিটিং ইস্যু থাকতে পারে যে ওই ল্যাপটপটা কখনোই ঠান্ডা হইতে পারে না। ওই ল্যাপটপটা ২৪ বেলাই গরম থাকে। যদিও মেক্সিমাম ল্যাপটপ একটু গরম হবে এটাই স্বাভাবিক আপনি যদি ওভার ইউজ করেন। কিন্তু ওই ল্যাপটপটা ঠান্ডাই হয় না। ওই ল্যাপটপটা আপনি ডিম পোস্ট করতে পারতেছেন। তার মানে ওটায় কোনো একটা প্রবলেম হয়েছে যেটা হার্ডওয়্যার প্রবলেম। তো আপনি তখন যাবেন গিয়ে বলবেন আমাকে এইটা না তখন ওটা ফিক্স করে দেন। কারণ ২ বছর যে ল্যাপটপটা ইউজ হয়ে আসছে কিংবা ১ বছর যে ল্যাপটপটা ৩ মাসও যদি ইউজ হয়ে থাকে, ওই ল্যাপটপটা যদি এখনো চালু করে রাখলে ৫-৬ দিন এরকম গরমই থাকে তাহলে বুঝবেন যে ওইটা আসলে ফিক্স করা সম্ভব না। ওটা একদম ইন হাউস পারচেজ এর সময় প্রবলেম হইছে। ওইটা আপনি রিপ্লেস করার ট্রাই করবেন। ওই ল্যাপটপটা আপনার যেভাবেই হোক আপনি বলবেন এটা আমাকে ভাই ঘুরে ফিরে অন্য মডেল দেন। যাই হোক আজকের মতো এতটুকুই ছিল। আমার মনে হয় আপনি যদি এই ক্রাইটেরিয়া গুলো ফলো করেন আপনি ইজিলি আমাদের মতোই একটা ভালো সেকেন্ড হ্যান্ড ল্যাপটপ বাজার থেকে হান্ট করে নিয়ে আসতে পারবেন। দেখা হবে সেকেন্ড হ্যান্ড ল্যাপটপ হান্টের 2nd সিরিজ কিংবা হচ্ছে গিয়া পরের এপিসোডে যদি কখনো আমরা বাজারে নতুন স্টক ঢুকে সেরকম নতুন কোনো মডেল বাজারে ইন হাউস ঢুকে যায় কিংবা হচ্ছে গিয়া বাজার সয়লাভ হয়ে যায় সেসব মডেল দিয়ে আমরা ট্রাই করব সেই মডেলগুলো আবার রিভিউ করার। ততদিন পর্যন্ত ভালো থাকেন। আর যদি এরকম কনটেন্ট আরো দেখতে চান যেগুলো আসলে আপনার দরকার, কনটেন্টগুলো দেখতে চাইলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে ফেলেন। ফেসবুকে দেখতে চাইলে ফেসবুকের পেজটা ফলো দিয়ে রাখেন। ভিডিওগুলোতে লাইক কমেন্ট করেন। আর আপনার বন্ধু কিংবা আপনার মামা কিংবা আপনার চাচা কিংবা কোনো বড় ভাই যদি আপনার একটা Core i5 এর 3rd জেনারেশন, 2 জেনারেশন, 2nd জেনারেশন, 4 জেনারেশন কিনা চুনা দিয়ে থাকে তাকে ভিডিওতে মেনশন করে দেন। বলেন ভাই Core i5। ধন্যবাদ।